বাথরুম থেকে বের হলাম, একটা সাদা পেটিকোট পরে ভেজা ছিল বলে কাপড়টা হালকা লেগেছিল। খোলা চুল ভিজে সিথি দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ঘরে ঢুকতেই দেখি প্রদীপ দাঁড়িয়ে, চোখ আমার দিকেই আটকে। ও বলল, যদি হাতা কাটা লাল ব্লাউজটা পরে আসতেন তাহলে রাতটা অন্য রকম যেত। আমি শ্রীলেখা, বয়স 40। এই বাড়িতে বিয়ের পর প্রায় 12 বছর কেটে গেছে। আমার স্বামী অসীম ব্যাংকে চাকরি করে, বয়সে 7 বছরের বড়, খুবই শান্ত স্বভাব, নিজের নিয়মে চলে। আর আমি ঘরের ভেতরেই নিজেকে সাজিয়ে রাখায় গৃহিণী। আমাকে দেখে অনেকে বলে, চাচি আপনি যেন সিনেমার মতো। শুনে হেসে বলি, আর সিনেমা তো আমি ভালো করে দেখতেই পারি না, কিন্তু মনে মনে একটু খুশি হই। আসলে এখনও নিজেকে সময় দিই। একটু শাড়ি আটসাট পরি, লাল ব্লাউজের গায়ের রংটা যেন একটু বেশি ঝলমল করে ওঠে। আয়নায় নিজেকে দেখলে মনে হয়, কে বলবে আমি 38। আমার গরমটা একটু মসৃণ, কোমরের কাছে ভর আছে, উপরের দিকটা বেশ টানটান, সিথিতে একটু রঙিন সিঁদুর, ভোটে হালকা লিপস্টিক। এইভাবেই দিনটা শুরু করি। ঘর মোছা, ঠান্ডা পানিতে মুখ ধোয়া আর চায়ের গন্ধে আমাদের সংসার মোটামুটি ঝগড়া হয় না। হাসিও তেমন নেই। অসীম খেয়াল রাখে ঠিকই, কিন্তু তার মাঝে সে আগুনটা নেই। সবকিছু ঠিকঠাক, কিন্তু মনটা মাঝে মাঝে ফাঁকা ফাঁকা লাগে। আমাদের একটাই ছেলে প্রদীপ, এখন ভেঙে পড়ে। 3 মাসে একবার বাড়ি আসে, ও এলে বাড়িটা যেন আবার বেঁচে ওঠে, কিন্তু বেশি দিন থাকে না। এদিকে অসীম এই পায়ের সমস্যাটা হঠাৎ করে বেড়ে গেল। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। তাইও ঠিক করল। চেন্নাই যাবে কয়েকদিনের জন্য। বাড়িতে আমি একা পড়ে যাব নিঃশব্দে, একটু ভয় লাগছিল। আমি একা থাকাটা ঠিক পারি না। অসীম তাই ফোন করল ওর ভাইয়ের ছেলেকে, প্রদীপকে বলল, কদিন মামার বাড়ি থেকে যা, চাচি একা থাকবে। ছেলেটা এখন ভার্সিটিতে পড়ে, ভদ্রশান্ত আর পড়ালেখায় ভালো। আমি ওকে অনেক বছর আগে দেখেছিলাম, তখন ক্লাস 9-এ ছিল। এখন নিশ্চয়ই অনেক বদলেছে। অসীম যাওয়ার একদিন আগেই বলল, প্রদীপ কালকে দুপুরে চলে আসবে। শুনে ভাবলাম, দেখা যাক ছেলেটা এখন কেমন হয়েছে। ছেলেরা বড় হলে অনেক সময় চোখে মুখে একটু আলাদা ছায়া আসে। তাও ভাবছিলাম অন্তত দরজায় কোলবেল বাজলে আর ভয় লাগবে না। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়নায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম, গলায় একটু হালকা সুগন্ধি ছিটিয়ে নিলাম। আয়নায় চোখ পড়তেই মুচকি হেসে ফেললাম। এখনও আয়নাটা যেন আমায় দেখে চমকে ওঠে। পরদিন সকালে অসীম রওনা দিল চেন্নাই। আমি দরজায় দাঁড়িয়ে ব্যাগ এগিয়ে দিলাম। ও বলল, নিজের খেয়াল রেখো। মাথা নাড়িয়ে দিলাম। তখন চোখে মুখে একটা অদ্ভুত অনুভব খেলে গেল। বারান্দায় দাঁড়িয়ে নিলাম। গাড়িটা বাঁক ঘুরে মিলিয়ে যাওয়ার পরও কিছুক্ষণ চুপচাপ রইলাম। রাস্তাটার দিকে তাকিয়ে বুকের ভেতর হালকা শূন্যতা। ঘরে ফিরে আসতে করে দরজা বন্ধ করে দিলাম, এমন নিঃশব্দে যেন দেয়ালও টের না পায়। বিকেলের দিকে রান্না সেরে ফেললাম, ডাল ভাজি, পাতলা মাংসের ঝোল। খাওয়ার সময় কেউ পাশে থাকলে মনটা জমে, না হলে নিজের পাশে একা বসে খেতে যেন ঠিক মন চায় না। দুপুর 2টা নাগাদ দোরবেলটা বাজল, বুকটা একটু ধক করে উঠল। পাছলে হাত মুছতে মুছতে দরজার দিকে এগোলাম। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে এক লম্বা গরমদার তরুণ, চোখে কালো ফ্রেমের চশমা, গায়ে সাদা টি শার্ট, আর সেই চেনা হাসিটা, একটা নরম গলা। কিন্তু তার ভেতরে যেন আর একটা সুর, ওমা প্রদীপ, এত বড় হয়ে গেছ। দরজাটা পুরো খুলে দিলাম। মুখে লাজুক হাসি, চোখটা আমার দিকেই আটকে। ও ঘরে ঢুকে বসল। আমি ওর সামনে এক গ্লাস জল এগিয়ে দিলাম। চাচি, আপনাকে তো আগেও দেখেছি, কিন্তু এবার দেখে মনে হচ্ছে অনেকটাই বদলে গেছেন। আমি হেসে বললাম, বয়স বাড়লে একটু গুছিয়ে নিতে হয় নিজেকে। কথাটা সহজ, কিন্তু ভেতরে একটা ভিন্ন ভাব ছিল। ও টের পেল কি? প্রদীপ ঘরের এদিক ওদিক তাকাচ্ছিল। মাঝে মাঝে ওর চোখটা একটু বেশি সময় আমার দিকেই ছিল। আমি সেটা বুঝেও কিছু না জানার ভান করলাম। চলাফেরা ছিল একদম স্বাভাবিক, কিন্তু ওর দৃষ্টি যেন সবকিছু একটু বেশি মনোযোগে খেয়াল করছিল। আমি রান্নাঘরে গেলাম ওর জন্য থালা গুছিয়ে দিতে, তখন পাশে এসে দাঁড়িয়ে বলল, চাচি আমি নিজেই নিতে পারি। আমি বললাম, না না, তুমি তো অতিথি, আর তুমি যেহেতু আমাদের ঘরের লোক, তাই খেয়ালটাও একটু বেশি রাখা আমার দায়িত্ব। বলার সময় খেয়াল করলাম নিজের গলার স্বর একটু কোমল হয়ে গেছে। ও খেতে বসেছে। আমি দূরে বসে পাখা করছিলাম, চোখের কোণায় দেখি খেতে খেতেও মাঝে মাঝে তাকাচ্ছে। একবার আমার শাড়ির আঁচলটা একটু সরে গিয়েছিল, ব্লাউজের পাশটা সামান্য দেখা যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে আঁচলটা টেনে নিলাম। তখনও দেখি প্রদীপ একটু থমকে আমার দিকেই তাকিয়ে। আমি চোখ নামিয়ে বললাম, খাওয়ায় মন দাও, চেয়ে চেয়ে কিছু পাওয়া যাবে না। ও হেসে বলল, আপনার হাসিটা কিন্তু একদম আলাদা চাচি। দুপুরের আলো একটু কমে গেলে ঘরে এক ধরনের শান্ত অলস ভাব নেমে এল। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ পেছনে টের পেলাম প্রদীপ এসে চুপচাপ দাঁড়িয়ে, কিছু বলছে না।
কিন্তু ওর নিঃশ্বাস যেন খুব কাছ থেকে ছুঁয়ে গেল। ভেতরটা হালকা কাঁপছিল। নিজেকে একটু সামলে বললাম, তোমার ঘর তৈরি আছে, চাইলে গিয়ে একটু ঘুমিয়ে নাও। চলে গেল ঘরে। আর তখনই বুঝলাম এই সম্পর্কটা শুধু আত্মীয়তার গণ্ডিতে আটকে থাকবে না। কিছু একটা শুরু হয়ে গেছে একদম নিঃশব্দে। কিন্তু স্পষ্টভাবে পরদিন সকাল 8টায় ঘুম ভাঙো, জানালার ফাঁক গলে রোদের চিকন একটা রেখা গলা ছুঁয়ে যাচ্ছিল। আমি উঠে বসলাম, চোখে মুখে এখনো ঘুমের ঘোর। গায়ে ছিল নরম সাদা নাইটি, হালকা সিল্কের বিছানার চাদরটা একটু এদিক ওদিক। গতকালকের মুহূর্তগুলো হঠাৎ মনে পড়তেই ঠোঁটে হালকা একটা হাসি খেলে গেল। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে একটু বিরক্ত লাগল। এখনো বয়ে আসেনি। আমি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে এলাম। চুলটা খোলা রেখেই বেরোলাম। ডাইনিং টেবিলে দেখি একটা ছোট্ট নোট। ঘুম ভাঙলে বলবেন। আমি বারান্দায়। প্রদীপ বলল। আমি 1 কাপ চা বানিয়ে বারান্দার দিকে ডাক দিলাম। প্রদীপ, একটু ভিতরে এসো তো। ও এল, চোখে ঘুম আর মুখে একরাশ বিস্ময়। আমি হেসে বললাম, আজ বোয়া আসবে না? মনে হয় তোমার চাচি তো আর 10টা হাত নিয়ে জন্মায়নি। একটু সাহায্য করবে তো? হেসে বলল, আদেশ করুন চাচি, যা বলবেন তাই করব। ও ঘরের ভেতরের ছোটখাটো জিনিসপত্র গোছাতে শুরু করল। আর আমি জানালার পর তার পাশে দাঁড়িয়ে বাইরে তুলসী গাছের দিকে তাকিয়েছিলাম। জানালার ফাঁক দিয়ে হাওয়া আসছিল। আর আমার নাইটের একপাশ হালকা উঠছিল, কোমরের দিকটা একটু দেখা যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম প্রদীপ মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে, আবার তাড়াতাড়ি চোখ নামিয়ে নিচ্ছে। ও হঠাৎ খাটের নিচে কিছু একটা দেখতে পেয়ে ঝুঁকে পড়ল। একটু পরে কণ্ঠে কৌতূহলী সুরে বলল, চাচি, এটা বুঝি আপনার? আমি ঘুরে দেখি ওর হাতে আমার লাল রঙের একটা সাটিন ব্লাউজ, হালকা চকচকে কাপড়, গলায় পাতলা লেসের কাজ আর সামনে 3টা ছোট বোতাম। আলো সেটা আরও চোখে লাগছিল। আমি কাছে গিয়ে হেসে বললাম, আহ, এতদিন খুঁজে পাচ্ছিলাম না। কাল রাতে পরার কথা ছিল। ও চোখ নামিয়ে কাপড়টার উপর আঙুল টেনে বলল, খুবই আরামদায়ক মনে হচ্ছে, বোতামগুলো তো একটু খেলাধুলার মতন। আমি একটু হেসে বললাম, সব জিনিস একা হাতে সামলানো যায় না, বুঝলে তো। ওর চাহনিতে তখন কিছু একটা ছিল, যা বলা না হলেও অনুভব করা যাচ্ছিল। আমি ব্লাউজটা নিয়ে নিলাম। ওর হাত থেকে বললাম, তোমার চাচির জিনিস নিয়ে অত মনোযোগ দিলে চলবে না। কিন্তু ও মুচকি হেসে বলল, মনোযোগ না দিলে অনেক সৌন্দর্য মিস হয়ে যায় চাচি। আমি হেসে ফেললাম, আর শরীরটা যেন হালকা কাঁপুনি দিয়ে উঠল। এরপর প্রদীপ ব্যালকনিতে ঝাঁটা দিচ্ছিল। আমি পাশের ঘর থেকে 1 কাপ চা হাতে এসে দেখলাম ও নিচু হয়ে কিছু তুলছে। কি পেলি? আমি জিজ্ঞেস করলাম। ও একটু থেমে বলল, মনে হচ্ছে কোথাও থেকে উড়ে এসে পড়েছে। তবে এটা খুবই হালকা জিনিস। ওর হাতে ছিল আমার একটা পুরনো কাপড়, যার উপর লেসের কাজ ছিল। দেখে বুঝেই নেওয়া যাচ্ছিল সেটা আমারই। সেটা নিয়ে আলমারিতে রেখে দিলাম আর রান্নাঘরের দিকে চলে গেলাম। বেলা তখন 2:30 পার হয়ে গেছে। ফ্রিজ খুলে দেখি ডিম নেই, সবজিও প্রায় ফুরিয়ে গেছে। হঠাৎ মনে হলো কিছু হালকা খেতে ইচ্ছে করছে, চটজলদি কিছু হলে ভালো হয়। নুডলস চলবে? রান্নাঘর থেকে মাথা বের করে বললাম, প্রদীপ, ভাতের হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি, মাঝে মাঝে দেখে দিও। আমি নিচের দোকানে যাচ্ছি, মিনিট 10 লাগবে। ও বলল, চাচি, রোদে বেরোবেন, হালকা শাড়ি পরেছি, সমস্যা হবে না? আর তুমি তো আছো ঘরে। লাল পাতলা সিফনের শাড়িটা কোমরে গুছিয়ে নিলাম, আর ব্লাউজটা ছিল স্লিভলেস। দরজা দিয়ে বেরোতেই বুঝলাম প্রদীপ একবার চোখ তুলে তাকিয়েছে। দোকানে গিয়ে দেখি দোকানদার আখের মতোই হাফাতা গেঞ্জি আর গামছা কাঁধে। আমাকে দেখে ওর মুখে চেনা হাসি, কিন্তু চোখে যেন অন্যরকম মনোযোগ। বৌদি, এই রোদে কি চান? আমি হেসে বললাম, এই রোদেই তো পুরনো হাড় গলে যায়, আমি তো একেবারে নতুন। আমি একটা লুডোসের প্যাকেট চাইলাম। হালকা হাসির আদান প্রদান চলছিল। তোমার দোকানে তেল মশলার চেয়ে গরম যেন বেশি লাগে বললাম। সে কানে গামছা ঠেকিয়ে বলল, সবসময় না, তবে কেউ কেউ এলে দোকানটা গরম হয়ে যায়। আমি একটু হেসে বললাম, তোমার কথার মধ্যে আগুন লুকিয়ে থাকে দেখি। সে নিচু গলায় বলল, আজ রাতে কলাবাগানের পাশে একটু জায়গা ফাঁকা রেখেছি, চাইলে বসে চা খাওয়া যাবে। আমি প্যাকেটটা হাতে নিয়ে মুচকি হেসে বললাম, সন্ধ্যার হাওয়া ভালো থাকলে ভেবে দেখা যাবে। দোকান থেকে বেরিয়ে পেছনে তাকালাম না, তবে জানতাম সে তাকিয়ে আছে। হাঁটার ছন্দ বরাবর চুপচাপ ঘরে ফিরে দেখি প্রদীপ চুলার পাশে বসে। সব ঠিক ছিল? জিজ্ঞেস করলাম। সে মাথা নাড়ল, কিন্তু চোখে যেন অন্য কিছু খুঁজছিল। আমি রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালালাম। নুডলস রান্না হয়ে গেলে চুলা বন্ধ করলাম। পছন্দের সে ঘ্রাণ ছড়িয়ে গেল ঘর জুড়ে। তবে খিদেটা আজ পেটের থেকে যেন মনে বেশি ছিল। ঘরের ভেতর প্রদীপ ফোনে ব্যস্ত, কিন্তু চোখ মাঝে মাঝে আমার দিকে ঘুরছিল। রান্না করে ঘামার কারণে শাড়িটা গায়ে লেগেছিল।
আর ব্লাউজটা যেন একটু বেশি টান ছিল। পিঠের দিকে গলার কাছটাও ভিজে ছিল। আমি চুল সরিয়ে হালকা বাতাস খেতে লাগলাম। প্রদীপ তখন তাকিয়েছিল, চোখে কোনো প্রশ্ন ছিল না, শুধু স্থির দৃষ্টি। তুমি বসো। আমি একটু স্নান করেনি, মাথার ভেতরটা গরম হয়ে গেছে। ও মাথা নাডল বাথরুমে ঢুকে শোয়ার ছেড়ে দিলাম। ঠান্ডা পানির ধারায় শরীর ভিজে যেতে লাগল, কিন্তু মনে হচ্ছিল শুধু ঘামের ক্লান্তি নয়, দিনভর জমে থাকা চাপা অনুভূতিরা যেন ধুয়ে যাচ্ছে। ধীরে ধীরে বাথরুম থেকে বেরিয়ে এলাম। সাদা ঘরের পোশাকে ভেজা চুল, খোলা সিথি দিয়ে পানি পড়ছে নিচে। ঘরে ঢুকতেই দেখি প্রদীপ দাঁড়িয়ে, চোখে একরকম নীরব প্রশ্ন। কিছু একটা বদলে যাচ্ছে বুঝতে পারছিলাম। কথা না বললেও চোখের ভাষা অনেক কিছু বলছে। আমি হালকা গলায় বললাম, এই গরমে মানুষকে চিনে ফেলা যায়, কে কি দেখে আর কি লুকায়। ও কিছু বলল না, শুধু মাথা নিচু করল, যেন কিছু ভুল করেছে। কিন্তু আমি বুঝলাম এটা দেখার চেয়ে অনেক গভীর কিছু। ঘরের আয়নার পাশে দাঁড়িয়ে চুল মুছছিলাম। আয়নায় ওর ছায়া দেখা যাচ্ছিল। নিজের দৃষ্টিতে নিজেকেই যেন নতুন করে দেখলাম। শ্রীলেখা যেন আর আগের মতো নেই। রাতের খাবার শেষে প্রদীপ বলল, চাচি আজ একটু আগে ঘুমোতে পারি? আমি মাথা নাড়লাম। যাও, কাল সকালে আবার কাজ আছে। তার চোখে ছিল একরকম বোঝা, যা দিনের মধ্যে জমেছিল কিন্তু বলা হয়নি। সেই রাতে আমি চুপ করে থাকলাম না। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরলাম। মাটি রঙা পাতলা একটা শাড়ি, হালকা সাজ। নিঃশব্দে দরজার ছিটকিনি খুলে নিচে নামলাম। বাড়ির পেছনে পুরনো কলা বাগানটা প্রায় নির্জন, সেদিকে হেঁটে গেলাম। সেখানে দোকানদার দাঁড়িয়ে ছিল, চেনা মুখ, কিন্তু চোখে অন্যরকম আত্মবিশ্বাস। ঠিক আছে গেলাম। সে বলল, আপনার আসার খবর জানলে দুপুরে রোদ ও সহজ হয়ে যেত। আমি বললাম, রাতের হাওয়া তো এখন বেশ ঠান্ডা, তবুও আপনি এলে সব গরম হয়ে যায়। আমরা পাশাপাশি বসলাম। চুপচাপ পাতার আওয়াজ, হালকা বাতাস আর দূরের কোনো কুকুরের ডাক, সব মিলিয়ে ঘোরের মতো একটা আবহ তৈরি হলো। মনে হচ্ছিল আজকের রাতটা আলাদা। ঠিক তখনই দূরে একটা ছায়া নড়ল। বুঝলাম সেটা প্রদীপ। হয়তো দরজার শব্দে ঘুম ভেঙেছে। ও দাঁড়িয়ে রইল গাছের আড়ালে। আমি দেখেও না দেখার ভান করলাম। দোকানদার আমার দিকে হেলে বলল, ভাবিনি আপনি এভাবে আসবেন। আপনি তো শুধু দেখার জন্য নন। আমি হালকা হেসে প্রদীপের দিকে একবার তাকালাম। ও দেখছিল চুপচাপ। আমি বুঝলাম এই রাতটা আমার নিজের মতো। ঘণ্টাখানেক পর ফিরে এলাম। পা টিপে টিপে ঘরে ঢুকে শাড়িটা নামিয়ে চেয়ারে রাখলাম। তারপর সোজা বিছানায় গা এলিয়ে দিলাম। চোখ বন্ধ করেও ভাবছিলাম, প্রদীপ সব দেখেছে, এখন ওকে কিভাবে সামলাব। যদি মুখ খুলে ফেলে তবে আমি জানতাম ওর ভেতর কিছু একটা জন্ম নিয়েছে। আর আমি চাই ধীরে ধীরে সেটা যেন আমার অভ্যাস হয়ে যায়। ওর চোখে আমি যেন এক বিকেলের না ভুরানো আলোর মতো থেকে যাই। সকালে উঠে দেখি জানালার ফাঁক দিয়ে রোদ আসছে, ধীরে ধীরে হালকা ঠান্ডা বাতাস। কিন্তু ঘরের ভেতর একরকম অন্যরকম গরম লাগছিল, যা শুধু তাপমাত্রা দিয়ে বোঝা যায় না, বোঝা যায় চোখের ভাষায়, নিঃশব্দ স্পর্শে। আমি রান্নাঘরে গিয়েই চায়ের জল বসালাম। সঙ্গে 2টা টোস্ট গরম করতে দিতে দিতে পেছনে ঘুরে দেখি প্রদীপ টেবিলে বসে আছে, একগাল থেমে থাকা মুখ, কিন্তু চোখে সেই হালকা ঝাঁজ এখনও টিকে আছে। ঘুম হয়েছে তো? আমি জিজ্ঞেস করলাম। মাথা নিচু করে চায়ের কাপড় সামনে রাখলাম। ও একবার মুখ তুলে তাকাল, তারপর ধীরে বলল, আপনি তো মনে হয় ঘুমোননি। আমি হেসে বললাম, সবাই তো একরকম ঘুমায় না প্রদীপ। কারো ঘুম শরীর থেকে আসে, কারো মন থেকে। আর মন যদি চঞ্চল থাকে ঘুম আসে না। ও চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে তাকাল। গতকাল আপনাকে বাইরে যেতে দেখেছিলাম। তার কণ্ঠ মৃদু কিন্তু স্পষ্ট। আমি এক মুহূর্ত চুপ করে তার চোখে তাকালাম। তারপর বললাম, দেখেছ বলেই বলছো নাকি অন্য কিছু মনে করেছ? প্রদীপ থমকে গিয়ে বলল, ভেবেছি মিথ্যে বলবো না। আমি হালকা হাসলাম। তারপর ধীরে বললাম, তোমার চাচা এখন বয়সে বড়, রুটিন, দায়িত্ব আর নীরবতায় বাধা। কিন্তু আমি এখনও আলোর দিকে তাকাতে ভালোবাসি। গন্ধ ছোঁয়া দৃষ্টি তো বয়স দেখে না, তাই না? প্রদীপ চোখ নামিয়ে ফিসফিস করল, সবার বুঝতে পারা হয় না চাচি, আমি বুঝি। আমি বললাম। আমি চায়ের কাপটা এগিয়ে দিলাম। বোঝার আর জানার মধ্যে পার্থক্য আছে প্রদীপ। কেউ বোঝে, কেউ জানে, আবার কেউ অনুভব করে। ও একটু কাছে এসে বলল, আপনি চাইলে আমি আপনার মন বোঝার চেষ্টা করব। শুধু চোখ দিয়ে নয়, সময় নিয়ে। ধীরে ধীরে। আমার বুক তখন একটু ধকধক করছিল, কিন্তু ঠোঁটে এক হালকা হাসি। আমি বললাম, যে রাস্তা তুমি নিতে চাও সেটা সহজ নয়, তবে সাহস থাকলে আমি পথ দেখাব। সেই সকালে আমরা নাশতা করছিলাম, টোস্ট আর চায়ের বাইরেও চোখে নিঃশ্বাসে, শরীরের নরম হাওয়ায় একটা ভাব আদান প্রদান হচ্ছিল। আজ বুঝেছি প্রদীপ শুধু দেখেই না, অনুভব করতেও জানে। 1 সপ্তাহ যেন হাওয়ার মতো কেটে গেছে।
প্রদীপ যখন ঘরে থাকে তখন একটা টানটান ভাব চোখে পড়ে, হাত ছোঁয়ার সময় শিরায় শিরায় একটা আলাদা অনুভূতি বয়ে যায়। একদিন সকালে কল বেল বাজল, দরজা খুলতেই দেখি অসীম দাঁড়িয়ে, হাতের কাছে হ্যান্ড লাগেজ, ক্লান্ত মুখে, হালকা হাসি। সব কিছু ভালোই হয়েছে, ও বলল। আমি মাথা নেড়ে জানালাম, তাই তো দেখছি। ওর মুখ দেখে বুঝতে পারছি এখন অনেক বেশি শান্ত ও ফুরফুরে অনুভব করছে। অসীম ফিরে এলেও ঘরের বাতাস আগের মতো লাগছিল না। আমি সাজানো বিছানায় বালিশ ঠিক করছিলাম, চোখে যেন মাঝে মাঝে প্রদীপের মুখ ভেসে উঠত। বিকেলে প্রদীপ আর অসীমের কথা হলো, বাড়ির খোঁজখবর নিল। সন্ধ্যা নামতেই অসীম একটু উৎসাহ নিয়ে বলল, আজ রাতটা একটু অন্যরকম হোক, অনেকদিন তো দূরে ছিলাম। আমি চুপচাপ মাথা নেড়ে বললাম, না কিছু। সেই রাতে ওর স্পর্শ পেলাম ঠিকই, কিন্তু আমার মনে কিছু স্পর্শ পেল না। অসীম পাশে থাকলেও মন ছিল অন্য কোথাও। রাত প্রায় 12টা বাজে গেছে, অসীম ঘুমিয়ে গেছে। আমি ধীরে উঠে দরজা খুলে বাইরে এলাম, ঘরের নিস্তব্ধতা ফেলে সোজা ড্রয়িং রুমের পাশের গেস্ট রুমে প্রদীপের ঘরে গেলাম। ও দরজা খুলেই আমার দিকে তাকাল। চোখে কোনো প্রশ্ন ছিল না, শুধু এক ধরনের বোঝাপড়া, যেন অনেক আগেই জানত আমি আসব। দরজার পাশে দাঁড়িয়ে বললাম, এই পোশাকেই ঠিক আছে। প্রদীপ হালকা হাসি নিয়ে বলল, যদি আপনি লাল ব্লাউজটা পরতেন বা সেই দিন ব্যালকনিতে পাওয়া সেটাটা, তাহলে হয়তো রাতটা অনেক দিনের জন্য মনে থাকবে। আমি চোখ নামিয়ে বললাম, তুমি যা বলো আমি তাই করব। আজ পরে ধীরে ধীরে ফিরে গিয়ে ব্লাউজটা পরে এলাম। চোখে হালকা কাজল, ঠোঁটে একটু লিপস্টিক আর হালকা সুগন্ধি লাগালাম। তারপর আবার প্রদীপের ঘরে ঢুকলাম। সেই রাতটা ছিল একেবারে আলাদা। কোনো বেশি কথা ছিল না, শুধু এক গভীর বোঝাপড়া বুঝলাম। আমার প্রতিটি অনুভূতি, ইচ্ছা কেউ সত্যিই বুঝতে শুরু করেছে। ঘরে উঠে দেখি প্রদীপ ব্যাগ গোছাচ্ছে। বলল, চাচা ফিরেছেন, এখন আমাকে যেতে হবে। আমি বললাম, সব কিছু ঠিক থাকবে তো? ও ফিরে তাকিয়ে বলল, আপনিই তো শিখিয়েছেন কিভাবে অভ্যাস তৈরি করতে হয়। আমি আসতে বললাম, যেটা স্বামী বুঝতে পারেনি সেটা তোমার কাছেই পেয়েছি।